সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মন্ত্রিসভার আকার বড় হচ্ছে, অর্থাৎ আরও বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী হিসাবে এই মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। সংখ্যাটা একেবারে কম না, 5 থেকে 10 জন অন্তত এই নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। অর্থাৎ এখন যে 49 জন মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে আরও 5 থেকে 10 জন যুক্ত হচ্ছেন। এই যে নতুন করে 5 থেকে 10 জন যুক্ত হচ্ছেন, তাদেরকে তো মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তরে দায়িত্ব দেওয়া হবে। এর মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী হবেন এবং কেউ কেউ প্রতিমন্ত্রী হবেন এবং দু একজন উপমন্ত্রীও হবেন। এই যে তারা আসছেন বা নতুন করে যাদেরকে যুক্ত করা হবে, তাদেরকে তো মন্ত্রণালয় দিতে হবে। এখন কোন কোন মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে, অর্থাৎ কোন কোন মন্ত্রণালয়ে এখন যারা মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তাদেরকে দায়িত্ব কমিয়ে কিংবা দায়িত্ব পুনর্বন্টন করে নতুন যারা ঢুকবেন তাদেরকে তো দায়িত্ব দিতে হবে। আমরা দেখি কোন কোন মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে। ইতিমধ্যেই সরকারের দু একজন মন্ত্রী প্রতিমন্ত্রীর ওপর কিছুটা অখুশি, যা আমরা সরকারের কাজের পরিপ্রেক্ষিতেই দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম একজন হলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং শিক্ষার্থীরাই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নানান কথাবার্তা বলছেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। আমরা দেখলাম জনাব তারেক রহমানও শিক্ষামন্ত্রীকে একটি প্রোগ্রামে উপস্থিত থেকে বলছেন আরেকটু ভেবেচিন্তে কথা বলার জন্য। এর মধ্য দিয়ে এটা স্পষ্ট হচ্ছে যে শিক্ষামন্ত্রী যেভাবে কথা বলছেন বা যেভাবে তিনি ডেলিভারি দিচ্ছেন, এগুলা সরকারের শীর্ষ পর্যায় থেকে বা দলের শীর্ষ পর্যায় থেকে খুব একটা বেশি পছন্দ করছে না। আপনি যদি দেখেন, শনিবার বিএনপি তৃণমূল নেতাদেরকে নিয়ে একটা মতবিনিময় সভা হয়েছে, সেখানে জনাব তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করেন যে প্রশ্নটা এরকম যে এখনও জামায়াতের, তারপরে হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতাদর্শী দুজন উপাচার্য প্রভিসি এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন, তাদেরকে সরানো হবে কিনা। তিনি উঠে দাঁড়িয়েই বলছেন খুব দ্রুতই, আমরা তো মাত্র শুরু হলো, দায়িত্ব মাত্র পেয়েছি, এরকম বলে শুরু করলেন। সেখানেই তাকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান থামাইয়ে তাকে বললেন যে মিলন সাহেব, আপনি কিন্তু দুটি শপথ নিয়েছেন, একটি সংসদ সদস্যের আর একটি মন্ত্রী হিসাবে, সুতরাং আপনাকে উত্তর দিতে হবে আরও ভেবেচিন্তে। অর্থাৎ জনাব শিক্ষামন্ত্রী যে বক্তব্যটি দিতে গিয়েছেন বা দিতে চেয়েছেন, সেটা জনাব তারেক রহমানের কারণে দেওয়া হয়নি এবং তিনি থামিয়ে দিয়েছেন। এখানেও কিছুটা স্পষ্ট হওয়া যায় যে শিক্ষামন্ত্রীর বক্তব্যে সরকারের শীর্ষ পর্যায়ে বলেন, দলের শীর্ষ পর্যায়ে বলেন, খুব একটা খুশি না। এবং পত্রিকার রিপোর্ট অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তনের স্পষ্টত ইঙ্গিত পাওয়া গেছে, হয়তোবা এখানে বড়সড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে আনময় এহসানুল হক মিলনের অধীনে দুটা মন্ত্রণালয় রয়েছে, একটা হলো শিক্ষা মন্ত্রণালয় আর একটা হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্ভবত তাকে শুধুমাত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কাউকে দেবে, এরকমটাই পরিকল্পনা চলছে বা এরকমটাই আলোচনা চলছে। সে জায়গায় বর্তমানে উপদেষ্টার দায়িত্ব পালন করা মাহাদি আমিন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, এদের কথাবার্তা শোনা যাচ্ছে ওনাদের মধ্য থেকে কেউ একজন শিক্ষামন্ত্রী হইতে পারেন, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। এর বাইরে যেসব মন্ত্রণালয় পরিবর্তন আসবে, বিশেষ করে যেসব মন্ত্রণালয়ের কর্মকাণ্ড বা মন্ত্রণালয় যে কাজ করে, কাজের দিক থেকে অনেক বড়, কিন্তু ওইরকম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বা 2-3টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন একজন মন্ত্রী, সেখানে মূলত মন্ত্রীদের দায়িত্ব কমিয়ে আনা হবে। কেননা তাকে একটা পার্টিকুলার মন্ত্রণালয়ে ফোকাস করতে দেওয়া হবে, যাতে তিনি ওই মন্ত্রণালয়ের কাজটা ঠিকঠাকভাবে করতে পারেন। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যেই সব মন্ত্রীদের অধীনে 2টি বা কারো কারো অধীনে 3টি মন্ত্রণালয় রয়েছে, সেগুলোর কোনোটিতে প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়েছে এবং সেগুলোতে কাজ খুব ভালোভাবে হচ্ছে না, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এর মধ্যে আমি খুব স্ট্রংলি বলতে পারবো না এখানে পরিবর্তন আসবে কিনা, তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অধীনে 2টি মন্ত্রণালয় রয়েছে, একটি হলো অর্থ আর একটি হলো পরিকল্পনা মন্ত্রণালয়। সম্ভবত পরিকল্পনা মন্ত্রণালয় পরিবর্তন আসলেও আসতে পারে। এখানে ঢাকা কেন্দ্রিক কোনো একজন এমপিকে হয়তো বিবেচনা করতে পারে সরকার, এই জায়গায় হয়তো বা পরিবর্তন আসতে পারে। আর অর্থ মন্ত্রণালয় যেহেতু আগামী বাজেট কিছুদিন পরে পাশ হচ্ছে, সংসদে প্রস্তাব হবে, এরপরে পাশ হবে, অর্থমন্ত্রীর ব্যাপক কাজ এবং তিনি আসলে পরিকল্পনা মন্ত্রণালয়ে সেভাবে ফোকাস করতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন তো থাকে বা এটা নিয়ে আলোচনা থাকেই। তো সেই জায়গা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীর হয়তো দায়িত্ব কমানোর জন্য বা তার উপর চাপ কমানোর জন্য হলেও এই মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ে কেউ একজন আসতে পারেন।
এরপরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এই দুটা মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু একজন, এজেডএম জাহিদ। বাজেট পাস হওয়ার পর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ব্যাপক কাজ বেড়ে যাবে। এই মন্ত্রণালয়ের অধীনে যেসব সমাজের সুবিধাভোগী মানুষের জন্য যেসব বরাদ্দ টরাদ্দ দেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, এই কাজগুলো পুরোটাই কিন্তু এই মন্ত্রণালয়ের অধীনে। সেই জায়গা থেকে এই সরকারের যে ইশতেহার, বিএনপি সরকারের যে ইশতেহার এবং নির্বাচনী কমিটমেন্ট, সেই জায়গায় কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কিন্তু এবার ব্যাপক কাজ রয়েছে। সেই জায়গায় এজেডএম জাহিদের উপর হয়তোবা চাপ কমানোর জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কাউকে দেওয়া হতে পারে। এবং আমরা ইতিমধ্যেই আলোচনা শুনতে পাচ্ছি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনি হচ্ছে মন্ত্রী পরিষদে যুক্ত হতে যাচ্ছেন এবং তিনি মন্ত্রী হচ্ছেন। সেই জায়গা থেকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেলেও পেতে পারেন বা এর বাইরে অন্য কেউ পেতে পারেন, তবে এখানে পরিবর্তন আসছে বা আসার সম্ভাবনা অনেক বেশি। খন্দকার আব্দুল মুক্তাদির তিনি তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন: শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়। আমার কাছে কেন জানি মনে হয় শেষ পর্যন্ত তার কাছে শুধু একটি মন্ত্রণালয় থাকবে এবং সরকারও এটার বিষয়ে মোটামুটি চিন্তা ভাবনা করছে যে হচ্ছে যাদের কাছে দুটি বা তিনটি মন্ত্রণালয় রয়েছে তাদের কাছ থেকে আসলে তাদের চাপটা কমিয়ে দেওয়া হবে এবং তারা যেন পার্টিকুলার একটা মন্ত্রণালয়ে কাজ করে সফলতা আনতে পারে, সেইভাবেই সরকার চেষ্টা চালাবে। সম্ভবত খন্দকার আব্দুল মুক্তাদির শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন, এর বেশি হলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তার অধীনে থাকতে পারে। শিল্প মন্ত্রণালয় তার হাত থেকে থাকবে না। এটা যখন মন্ত্রী পরিষদে পুনর্বন্টন হবে সেখানে এই পরিবর্তনটা আসার সম্ভাবনা অনেক বেশি, একদম অনেক বেশি। কেননা শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুটা মন্ত্রণালয়ের অনেক কাজ রয়েছে। সেই জায়গা থেকে এখানে কর্মসংস্থান তৈরিরও একটা কাজ রয়েছে। সেই জায়গা থেকে তিনি যেহেতু বাণিজ্যটা আলাদা একটা বড়সড় মন্ত্রণালয়, তিনি সেটাতেই ফোকাস করা উচিত এবং সরকারও সম্ভবত এটা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, দুটা মন্ত্রণালয়ের দায়িত্বেই আছেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক এবং তিনি ইতিমধ্যেই আমি যা দেখতে পাচ্ছি তিনি কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মোটামুটি ভালো করছেন। কিন্তু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএনপির যদি আপনি ইশতেহার দেখেন, নির্বাচনের আগের কমিটমেন্ট দেখেন, সেই জায়গায় কিন্তু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যাপক কাজ রয়েছে এবং সরকারও বেশ কিছু কর্মসংস্থান তৈরি করবে বা সৃষ্টি করবে এরকম কথাবার্তা বলেছিল। এই মন্ত্রণালয়টি খুব অ্যাক্টিভলি কাজ করা উচিত এবং এই মন্ত্রণালয়ের ব্যাপক কাজ রয়েছে এবং শ্রমিকরা যদি আন্দোলন শুরু করে দেয় বা নানান কিছু, যদিও আরিফুল হক দুটো মন্ত্রণালয় খুব ভালোভাবেই এখন পর্যন্ত তিনি করতে পারছেন। ঈদের সময় আমরা কিন্তু খুব বেশি আন্দোলন দেখিনি, শ্রমিক আন্দোলন খুব বেশি দেখিনি যে বেতন বকেয়ার জন্য, মোটামুটি সব কিছুই তিনি নিরসন করতে পেরেছেন। তবে ওই যে কর্মসংস্থান সৃষ্টির যে জায়গা, নতুন করে বিদেশে লোক পাঠানোর যে জায়গা, সেই জায়গাগুলোতে সরকার যেহেতু কমিটমেন্ট দিয়েছে তারা কর্মসংস্থান সৃষ্টি করবে, সেই জায়গা থেকে এখানে পরিবর্তন দরকার। এবং আমি মনে করি দুইটাই এই সরকারের জন্য এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সেটা একজনের উপর চাপিয়ে রাখা বা একজনের উপর দিয়ে রাখা এটা সম্ভবত একটু বেশি চাপ হয়ে যাবে। এখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে বা যে কোনো একটি মন্ত্রণালয় আরিফুল হকের অধীনে রেখে আরেকটিতে পরিবর্তন আসতে পারে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়, এই সরকারের অধীনে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় খুবই ভালো কাজ করছে। এখন পর্যন্ত আমরা একটা দুর্যোগ দেখেছি, ইনস্ট্যান্টলি কৃষকদের জন্য সহায়তা ঘোষণা করা হয়েছে, কৃষক কার্ড দেখেছি এবং হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রণালয় প্রায় কাছাকাছি মন্ত্রণালয় এবং যিনি দায়িত্বে আছেন তিনি একজন কৃষিবিদ এবং তিনি কৃষক, নিজেও একজন কৃষক, তিনি নিজেও বলেছেন কৃষক। আমি তার বিষয়ে বেশ খোঁজ খবর নিয়েছি। তিনি এর আগে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন, একসঙ্গে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে খাদ্য মন্ত্রণালয়ে আরেকজনকে দিয়ে হচ্ছে তাকে কৃষি ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। সেই জায়গায় তিনি ভালো করলেও আমাদের এই সরকারের সময়ে এবং আমরা যে অর্থনৈতিক একটা ভঙ্গুর কাঠামোর মধ্যে বা ভঙ্গুর অবস্থায় রয়েছি, এই সময় আমাদের কৃষির একটা বিপ্লব দরকার। সেই জায়গায় আমি মনে করি আমিনুর রশিদ ইয়াসিন, যিনি এখন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাকে শুধুমাত্র কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রেখে এবং তিনি সেদিকে যেন আরও ভালোভাবে ফোকাস করতে পারেন, সেই জায়গাটা বা সেই স্পেসটা ওনাকে দেওয়া উচিত বলে আমি মনে করি। এরপরে শেখ রবিউল ইসলাম, তিনি হচ্ছে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়।
আমার কাছে কেন জানি মনে হচ্ছে শেষ পর্যন্ত তার কাছে একটা মন্ত্রণালয় থাকবে, সেটা হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এখানে তিনি ইতিমধ্যে ভালো করছেন, তবে একসঙ্গে পুরা যোগাযোগ ব্যবস্থা একজনের কাঁধে তুলে দেওয়া, এবং বিশেষ করে আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ে তিনি চট্টগ্রাম বন্দরে গেছেন, সেখানে যে কার্গো হ্যান্ডলিং যে সেগুলো ভালোভাবেই হচ্ছে, কিন্তু তারপরে এখানে যে আরও অন্যান্য যেসব কাজ দরকার বা নৌ পরিবহন সেক্টরটাকে আরও যে আধুনিকায়ন করা দরকার এবং রেলপথ, মানে আপনি সড়কে ফোকাস করলে সড়ক বিভাগের এতগুলো দপ্তর এবং এতগুলো জায়গা, সেই জায়গায় আপনি রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয় এদিকে ফোকাস করাটা কঠিন হয়ে যায়। যদিও এখানে দুজন প্রতিমন্ত্রী আছেন, তারপর আমি মনে করি এই দুইটা মন্ত্রণালয়ে বা এই মন্ত্রণালয়গুলোতে অভিজ্ঞ আরও এক দুজন লোক দরকার, এবং আমি বিশ্বাস করি এখানে পরিবর্তন আসছে। এর বাইরে আব্দুল বারী টেকনোক্রেট কোটায় যিনি হচ্ছেন জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে একজন পূর্ণমন্ত্রী আসতে পারেন। সম্ভবত আব্দুল বারীকে প্রমোশন দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে এবং খাদ্য মন্ত্রণালয়ে সম্ভবত নতুন মন্ত্রী আসতে পারেন। তো এই হইল মন্ত্রী পরিষদের যেই সব মন্ত্রণালয়ের পরিবর্তন আসতে যাচ্ছে, এবং যেই সব কথাবার্তা চলছে, পত্রিকায় যেসব রিপোর্ট হচ্ছে, সেই সব রিপোর্টের অনুযায়ী ইতিমধ্যে এই বিষয়ে রিপোর্ট করেছে সময় টিভি, রিপোর্ট করেছে, তারপরে নতুন আশা পত্রিকা যেটা আজকেই উদ্বোধন হয়েছে, এশিয়া পোস্ট, তারা একটা রিপোর্ট করেছে, আরও বেশ কিছু অনলাইন এবং হচ্ছে নিউজ মিডিয়া এটা নিয়ে রিপোর্ট করেছে, এবং তারা কিছু কিছু হিন্ট দেওয়ার চেষ্টা করেছে। তবে দুয়ে দুয়ে চার মিলালে আপনি স্পষ্টত বুঝতে পারবেন যে আমি যে মন্ত্রণালয়গুলোর কথা বলেছি এখানকার বেশিরভাগ পরিবর্তনই এইগুলোতে আসবে, কেননা এখানকার একজন মন্ত্রীর উপর বেশি চাপ দেওয়ার কারণে ইতিমধ্যেই কোথাও কোথাও স্থবিরতা তৈরি হয়েছে, বা হচ্ছে একটু ঝামেলা লেগে যাচ্ছে, বা হচ্ছে একদিকে ফোকাস করতে গিয়ে আরেকদিকে হচ্ছে খুব ভালোভাবে ফোকাস করা যাচ্ছে না। সেই জায়গা থেকে এই মন্ত্রণালয়গুলোতে পরিবর্তন আসছে, যেহেতু নতুন লোক আসবে এবং বিশেষ করে অভিজ্ঞদেরকে এবার প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং সেই জায়গা থেকে এবার এইখানে বেশ কিছু এই মন্ত্রণালয় যেগুলো বলেছি সেগুলোতে বেশ কিছু নতুন মন্ত্রী আসতে যাচ্ছেন, এবং এক্সিস্টিং মন্ত্রী যারা আছেন তাদের কারো কারো উপর চাপ কমতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।